বাঁধের দিকে। মছলন্দপুর গ্রামের অনেক লোকজন জমায়েত হয়েছিল বাঁধের কাছে। মাটি কেটে বস্তায় ভরে সেগুলো দিয়ে ফাটল মেরামত করতে চেষ্টা করছিল। সোমনাথ আর সুদীপ তাদের সাথে যোগ দিল। মনে হয় বন্যার খবর থেকে আমাদের গ্রামকে আর বাঁচানো গেল না রে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, শেষ অব্দি লড়ে যাব। নদীর জল ক্রমশ বাড়তে থাকে। তীব্র ক্রোধে যেন বিপুল জলরাশি ফুঁসছে। শেষ রক্ষা আর করা গেল না। বাঁধের একটা অংশ ভেঙে গিয়ে হু হু করে জল ঢুকতে শুরু করলো গ্রামের ভিতর। ওরে সর্বনাশ হয়ে গেছে রে, নদীর বাঁধ ভেঙে গেছে, পালা সবাই পালা, বান আসছে। হুড়মুড় করে সবাই ছুটে পালাতে লাগলো বাড়ির দিকে। বাড়িতে ফিরে হাতের কাছে যা কিছু ছিল তার মধ্যে থেকে যে যতটা পারল নিয়ে পরিবারের সঙ্গে উঁচু জায়গার সন্ধানে চলে যেতে লাগলো। কিন্তু বানের জল তেড়ে সবকিছু ভেসে যেতে লাগলো। মাটির বাড়িগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ল। কত মানুষ, কত গবাদি পশু যে জলের স্রোতে ভেসে গেল তার হিসাব রইল না। কয়েক ঘন্টার মধ্যেই পুরো গ্রাম ডুবে গেল। গ্রামের পাকা স্কুল বাড়ির ছাদে আশ্রয় নিল অনেকে। গ্রামের বড় লোকেরা তাদের নিজস্ব নৌকা নিয়ে সুরক্ষিত জায়গায় চলে গেল। সোমনাথ আর সুদীপ পরিবারের সঙ্গে স্কুল বাড়িতেই আশ্রয় নিয়ে নিল। যেদিকে চোখ যায় শুধু ঘোলা জল থই থই করছে। বড় বড় গাছের মাথাগুলো শুধু জেগে আছে। সোমনাথ কলা গাছ কেটে একটা ভেলা তৈরি করে রেখেছিল। সেটাকে জলে ভাসিয়ে সে সমস্ত উঁচু জায়গায় মানুষ আশ্রয় নিয়েছিল সেখানে যাচ্ছিল। দেখতে দেখতে 5 দিন কেটে গেল। জল কমবার কোনো লক্ষণ দেখা গেল না। এদিকে সরকারি ত্রাণ সাহায্যও এসে পৌঁছায়নি। চল সুদীপ, ভেলা নিয়ে একটু ঘুরে আসি, দেখে আসি ত্রাণের সামগ্রী কোথাও এলো কিনা। আমাদের কাছে খাবার দাবারের যা রসদ ছিল সবই তো ধীরে ধীরে কমে আসছে। দেখি ফিরে আসার পথে কিছু মাছ ধরতে পারি কিনা। হ্যাঁ, ঠিকই বলেছিস। কতদিন এই নরক যন্ত্রণা সহ্য করতে হবে কে জানে। একটা লম্বা বাঁশের লগি দিয়ে ভেলা বাইতে লাগলো সোমনাথ। সুদীপ ভেলার ওপর বসে রইল। মাছ ধরার জাল তারা সঙ্গে নিয়েছে। কিন্তু উঁচু জায়গা যেখানে যেখানে মানুষজন আশ্রয় নিয়েছিল সেখানে গিয়ে জানতে পারল কোথাও ত্রাণ আসেনি। অনেকে পানীয় জল না পেয়ে দূষিত জল খেয়েছে, আর তাতে ভেদবমি হয়ে মারা গেছে অনেকে। চারিদিকে শুধু পচা গন্ধ, নোংরা আবর্জনা আর কচুরিপানা জায়গায় জায়গায় আটকে আছে। কয়েকটি বাড়ির ছাউনির অংশটা শুধু জেগে আছে। ওরা ফিরে চলল স্কুল বাড়ির দিকে। কলা গাছের ভেলা নিয়ে বেশি দূর যাওয়া যাবে না সুদীপ। তাকিয়ে দেখ, মাঠের পর মাঠ যেখানে সবুজ ধান ক্ষেত ছিল সেখানে এখন শুধুই জল। সাধারণ মানুষের ক্ষতিপূরণ কেউ করতে পারবে না রে। প্রাকৃতিক বিপর্যয়ের কাছে মানুষ অসহায় শিশু মাত্র, কেউ কিছু করতে পারবে না। আচ্ছা, এখানটায় জাল ফেলছি, দেখি মাছ পাই কিনা। সুদীপ জালটা একটা ফাঁকা মতো জায়গায় ফেলল। যখন জালটা জল থেকে টেনে তুলল তখন বেশ কয়েকটি মাছ তার জালে ধরা পড়েছিল। বাহ বাহ, আবার জাল ফেল, আবার মাছ পাওয়া যাবে। সুদীপ আবার জাল ফেলল। এবারও মাছ পড়ল, কিন্তু তখন বিকেল শেষ হয়ে আসছে। সোমনাথরা মাছ ধরার নেশায় মশগুল। সময় সম্বন্ধে হুঁশ রইল না। তখন বিকেল শেষ হয়ে গেছে। সূর্যি মামা পাটে যেতে বসেছিল। হঠাৎ সোমনাথের হুঁশ ফিরল। আরে, সন্ধ্যা ঘনিয়ে এলো যে, বাড়ি ফিরবো কেমন করে? সত্যি তো, জালটা তুলে নি, তারপর যত জোরে পারিস দাঁড়বে স্কুল বাড়িতে পৌঁছাতেই হবে। কিন্তু জাল ভীষণ ভারী হয়ে যায়। সুদীপ একা তুলতেই পারে না।
সোমনাথ হাত লাগিয়ে জাল টেনে তুলতেই একটা মানুষের লাশ ভেসে উঠল। সোমনাথ ভীষণ চমকে উঠল। এ কি, এ তো একটা মানুষের পচা গলা দেহ। ওটা তো জালের সঙ্গে আটকে গেছে রে, জাল থেকে ছাড়ানোই যাচ্ছে না। এখন কি হবে? হঠাৎ লাশটার বোজা চোখ দুটো খুলে গেল। সেই সেই চোখ মরা মাছের মতো সাদা, চোখের মনির কোনো অস্তিত্ব নেই। খুব খুব ভয় পেয়ে গেল সুদীপ আর সোমনাথ। অন্ধকার গাঢ় হয়ে এসেছে তখন। জাল ছেড়ে দিল সুদীপ। তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যেতে হবে, আর দরকার নেই মাছের। সোমনাথ গায়ের জোরে লগি দিয়ে ভেলা ঠেলতে লাগলো, কিন্তু কিন্তু ভেলার আশেপাশে তখন আরো কতগুলো মরা ভেসে উঠেছে। ভেলার পিছু পিছু চিৎ সাঁতারে এগিয়ে যাচ্ছিল সেগুলো। মাঝে মাঝেই মরাগুলো হাঁ করছিল। তখন তখন তাদের উন্মুক্ত দাঁতের শাড়ি দেখে হাড় হিম হয়ে যাচ্ছিল সোমনাথের। হঠাৎ কলা গাছের ভেলা থেকে সুদীপের ধরা একটা মাছ পড়ে যেতেই মরাগুলো কাড়াকাড়ি করতে লাগলো সেই মাছ খাওয়ার জন্য। এই পিশাচদের হাত থেকে কিভাবে নিস্তার পাবো? জানি না রে, কিন্তু আমার মনে হয় ও অন্ধকারে পথ ভুল করেছি। আমারও তাই মনে হচ্ছে। মরাগুলো এবার কলা গাছের ভেলা ধরে টানতে থাকে। সেই ধাক্কা সামলাতে না পেরে সোমনাথ আর সুদীপ জলের মধ্যে পড়ে গেল। সুধীর, তোর ডান দিক লক্ষ্য করে সাঁতার কাটতে থাক। মনে হচ্ছে ওদিকে একটু উঁচু জায়গা আছে। প্রতি মুহূর্তেই একটা ভয় যেন ওদের গ্রাস করতে থাকে। এই বুঝি জীবন্ত মরাগুলো পা ধরে হিড় করে টেনে নিয়ে যাবে। অতি কষ্টে শেষ পর্যন্ত ওরা দুজন একটা উঁচু জায়গায় এসে কোনো মতে পৌঁছালো। এখন ওকে পিশাচগুলো পেছনে ধাওয়া করছে না কি রে সুদীপ? মনে তো হচ্ছে আসছে না, বলা যায় না। আবারও আসতে কতক্ষণ? সোমনাথ আর সুদীপ সাবধানে এগোতে লাগলো জঙ্গলের ভেতরের দিকে। হঠাৎ সোমনাথ সুদীপকে টেনে সরিয়ে দিল। আর তখনই হিস হিস শব্দ তুলে একটা গোখরো সাপ ফনা দোলাতে থাকলো। খুব জোর বাঁচিয়েছিস ভাই, অসংখ্য ধন্যবাদ। আরে না না, এটা আমার কর্তব্য। আসলে চারিদিকে জল আর জল, তাই সাপখোপ সহ অন্যান্য অনেক প্রাণী উঁচু জায়গায় বাসা বেঁধেছে। আমাদের সাবধানে চলতে হবে। আকাশে তখন ভাঙা চাঁদ দেখা যাচ্ছে। আবছা আলো গাছের পাতা বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে মাটিতে। একটু এগোতেই ভাঙাচোরা মাটির ঘর দেখতে পেল ওরা। আলো আধারিতে মনে হলো সাদা কাপড় পরা কে যেন দাঁড়িয়ে আছে দাওয়ার সামনে। দেখ সোমনাথ, কে যেন দাঁড়িয়ে আছে সামনে। হ্যাঁ রে, চল এগিয়ে দেখি সামনে কোনো সুরাহা হয় কিনা। যা বাবা, কোথায় গেল রে? এই তো সামনেই ছিল। তাই তো, গেল কোথায়? কাকে খুঁজছো বাছারা? আমাকে? চকিতে পিছন ফিরল সোমনাথ। দেখল লাল পাড় সাদা শাড়ি পরিহিতা ঘোমটা টানা এক বুড়ি। তার মুখ দেখা যাচ্ছে না। হাতের যে অংশটুকু চাঁদের অল্প আলোয় দেখা যাচ্ছে তাতে মনে হয় চামড়া যেন কুঁচকে গেছে। শাখা পলা হাতে আছে, বেশ বোঝা যাচ্ছে। ঠাকুমা, আমরা বড় বিপদে পড়ে এখানে এসেছি। মসলন্দপুরে আমাদের বাড়ি। এই গ্রামের নাম কি? তুমি কি একাই থাকো? এই গ্রামের নাম গোবরডাঙ্গা। আমার স্বামী আমার সঙ্গেই থাকে। গোবরডাঙ্গা তো আমাদের পাশের গ্রাম। তাহলে তো আমরা বেশ খানিকটা দূরে চলে এসেছি। সকাল না হওয়া পর্যন্ত তো কোথাও যেতে পারবো না। আচ্ছা ঠাকুমা, তোমার স্বামীকে তো দেখছি না, কোথায় তিনি? তিনি মাছ ধরতে গেছেন, এখনই চলে আসবেন। ঠিক তখনই অন্ধকার থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল। কই গো গিন্নি, কোথায় গেলে? এই দেখো কি নিয়ে এসেছি। আজ খাওয়াটা কিন্তু ভালোই জমবে, কি বলো?
দ্বিতীয় ছায়ামূর্তি একটা ছাগল টানতে টানতে হাজির হলো। ছাগলটা ভয়ে প্যাঁ প্যাঁ করছিল। সোমনাথদের দেখে দ্বিতীয় ছায়ামূর্তি থমকে গেল। বুড়োর চোখে মুখে অজস্র বলিরেখা, শুকনো হাড় জিরজিরে শরীর, চোখ কঠোরাগত, গালের হনুগুলো বিশ্রীভাবে উঁচিয়ে আছে, অস্বাভাবিক উঁচু দাঁতগুলোর সবকটা বাইরে উন্মুক্ত। এরা হলো পাশের গ্রামের লোক, পথ হারিয়ে এখানে এসে পড়েছে। আজ রাতটা এরা এখানেই থাকবে। আচ্ছা, বেশ বেশ। এসো, তোমরা ঘরে এসো। সোমনাথ আর সুদীপ মাটির ঘরটা আগেই দেখেছিল। ভিতরে প্রবেশ করেই দেখলো সবই যেন অগোছালো। জলের দাগ দেখে মনে হচ্ছিল পুরো ঘরটা জলের নিচে ছিল। কেমন যেন বিচ্ছিরি একটা গন্ধ, কোথাও কোনো রান্নার চিহ্ন নেই। দেখ সুদীপ, বুড়ো যে বললো জমিয়ে খাবে, তাহলে রান্নার সরঞ্জাম কই, উনুন কই? ঘরটা তো মানুষের বসবাসের উপযোগীও না। ঠিকই বলেছিস, আমিও সেটাই ভাবছি। আর এই বন্যার সময় ওই ছাগলটা কি বা পেল কোথায়? কোথাও আগুনের ছিটে ফোটা নেই, রান্না করবে কি করে? আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। আমারও সন্দেহ হচ্ছে। এরা এরা মানুষ তো? ওদের চাপা আলোচনার মধ্যে শুনতে পেল ছাগলের মরণ আর্তনাদ। বাইরে দেখল সেই তাড়া করা জল পিশাচের দল ডাঙায় উঠে এসেছে। বুড়ো বুড়ি আর পিশাচের দল ছাগলের কাঁচা রক্ত আর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বুড়ির ঘোমটা খুলে গিয়েছে। বিভৎস কঙ্কাল মূর্তি দেখে ভিমরি খাওয়ার জোগাড় হলো সোমনাথের। প্রেতাত্মার দল মুখ তুলে তাকালো সামনের দিকে। সোমনাথদের দেখতে পেয়েছে ওরা। বুড়ি সনের মতো সাদা চুলগুলো হাওয়ায় উঠছিল, হাতের তীক্ষ্ণ ফলার মতো নখ উঁচিয়ে তেড়ে এলো সকলে মিলে। আর বুঝি রক্ষা নেই, ভয়াবহ পিশাচগুলো পায়ে পায়ে এগোতে লাগলো। ছাগলের মাংস দিয়ে সন্ধ্যায় জল খাবার খেলাম, এবার তোদের রক্ত মাংস দিয়ে হবে রাতের খাবার। সোমনাথদের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেল। কি করবে ভাবতে পারছিল না। এমন সময় সোমনাথের মনে পড়ে গেল ওর গলায় ঝোলানো মা কালীর লকেটের কথা। তারাপীঠের এক তান্ত্রিক সাধুর কাছ থেকে নিয়েছিল সেটা। সেই তান্ত্রিক একটা মন্ত্র শিখিয়ে দিয়েছিল। বলেছিল অশরীরীর কবলে পড়লে মা কালীর লকেট হাতে নিয়ে মন্ত্র উচ্চারণ করতে। সোমনাথ তাড়াতাড়ি লকেট হাতে নিয়ে মন্ত্র পড়তে আরম্ভ করলো। মন্ত্রের প্রভাবে বুড়ো বুড়ির প্রেতাত্মা সমেত পিশাচগুলো একটা অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে গেল। নড়াচড়া আর করতে পারল না। আমাদের ছেড়ে দে, আমরা তোদের কোনো ক্ষতি করব না। আর একটু হলেই তো ঘাড় মটকে দিতে। আর কোনো বিশ্বাস নেই তোমাদের উপর। ঠিকই বলেছ, বিশ্বাস একটা খুব বড় কথা। বিশ্বাসের মর্যাদা রাখা বড়ই কঠিন। আমরা নিজেদের জীবন দিয়ে মর্মে মর্মে উপলব্ধি করেছি। সোমনাথ আর সুদীপ আশ্চর্য হয়ে শুনতে লাগলো। আমার ছিল 2 সন্তান, দুটোই ছিল পুত্র সন্তান। অনেক কষ্ট করে, ত্যাগ স্বীকার করে তাদের বড় করে তুললাম। কাজকর্ম শেখার পর যথাসময়ে তাদের বিয়েও দিলাম। নাতি নাতনি হলো। আমাদের বিশ্বাস ছিল শেষ বয়সে একটু যত্ন আত্তি পেয়ে সুখে কাটাতে পারবো। কিন্তু কিছুদিনের মধ্যেই আমাদের সেই বিশ্বাস ভেঙে গেল। আমরা কাজকর্মে অথর্ব হতে
বৌমারা গাল মন্দ করতে শুরু করলো। ঠিকঠাক খেতে দিত না, সব সময় খোটা দিত। ছেলেরা তাদের বউদের কিচ্ছুই বলতো না। আমাদের দুজনের অসুস্থতা বাড়তে থাকে। আমরা বিছানা ছেড়ে উঠতে পারতাম না। আমাদের উপযুক্ত চিকিৎসা করালো না ওরা। বৌমারা আমাদের খেতে দিতে চাইতো না, বলতো অত খেয়ে কি হবে? খেলেই তো বিছানা নোংরা করবি, অত গিলিস কেন? তাই খুব কম খেতে দিত। আমরা হাঁটা চলাও করতে পারতাম না। তাই বন্যার সময় আমাদের অতিরিক্ত বোঝা ভেবে তারা স্বার্থপরের মতো চলে গেল বাড়ি ছেড়ে। আমরা পড়েই রইলাম ঘরে। ঘরের মধ্যে জল ঢুকে গেল। জলে নিচে দম বন্ধ হয় আমরা মারা গেলাম। কিন্তু এখন দেখো, কোনো কষ্ট নেই আমাদের। আমরাও নিজেদের কাজ নিজেরাই করছি। মরে গিয়ে বেঁচেছি আমরা। জলপিশাচদের একজন এবার কথা বলে উঠল। ওদের দুঃখের কাহিনী তো শুনলে, এবার আমাদেরটা শোনো। আমরাও অপঘাতে মরেছি। বন্যার সময় আমাদের বাড়ি ঘর ডুবে যায়। একটি বাড়ির ছাউনির ওপরে কোনো রকমে আশ্রয় নিয়েছিলাম। উচ্চ জাতের একটি পরিবার আমাদেরই পাশ দিয়ে যাচ্ছিল। আমরা ওদের অনুরোধ করলাম আমাদের যেন নৌকায় তুলে যায়, কিন্তু উচ্চ জাতের মানুষগুলি ছিল খুবই অহংকারী। আমাদের প্রতি বিন্দু মাত্র সহানুভূতি তাদের ছিল না। আমরা নিচু জাতের ছিলাম, তাই আমাদের নৌকায় তুলল না। কিছুক্ষণের মধ্যেই স্রোতের মধ্যে পড়ে যায়। আমরা আর উঠতে পারিনি। সেখানেই সলিলে সমাধি ঘটে। তারপর থেকেই আমাদের অশরীরী জীবন। আমরা তোমাদের প্রেতরূপ থেকে মুক্তি দেব। তোমাদের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তির ব্যবস্থা করব। রাত শেষ হয়ে যখন দিনের আলো ফুটল, তখন সোমনাথ দেখল বুড়ো বুড়ি আর জলপিশাচদের লাশগুলো জঙ্গলের গাছের ফাঁকে আটকে আছে। বন্যার জলও কমতে আরম্ভ করেছিল। পরে লোক ডেকে লাশগুলোর সদ্গতি করা হলো। বন্যার জল কমে গেলে সোমনাথ আর সুদীপ গোবরডাঙ্গার গ্রামবাসীদের সব জানায়। মোড়ল উচ্চ জাতির লোকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বুড়ো বুড়ির ছেলেদের ডেকে মোড়ল ধমক দেয়। নিজেদের ভুল বুঝতে পেরে তারা অনুশোচনায় হাউ হাউ করে কাঁদতে থাকে।